কয়েকদিন আগে আমরা অশান্ত হয়ে উঠতে দেখলাম শিলং শহরকে। নির্বিচারে গাড়ি ভাঙচুর করা হলো, মানুষের উপর আক্রমণ হলো, রীতিমতো আতঙ্কের পরিবেশ। এবং এমন পরিস্থিতি তৈরি হলো যে গুয়াহাটি থেকে গাড়ি মেঘালয় যেতে পারছে না এবং মেঘালয় থেকে গাড়ি গুয়াহাটিতে ঢুকতে দেওয়া হবে না, এরকম দাবি উঠছে। আমরা দেখলাম নেতাজির মূর্তিতে ভাঙচুর চালানো হলো, স্বামীজির মূর্তিতেও ভাঙচুরের চেষ্টা চালানো হলো। রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ এবং মানুষ ভাবতে শুরু করলেন যে কি পরিস্থিতি, মানে যারা সেই সময় আটকে পড়েছেন মেঘালয়ে শিলংয়ে রয়েছেন, রীতিমতো আতঙ্কের মধ্যে তাদের সময় কাটাতে হলো। যদিও পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে আমরা জানি। উত্তর পূর্বের এই রাজ্যগুলো দীর্ঘদিন ধরেই নানা কারণে ক্ষুব্ধ, এখানকার মানুষের মনে নানা কারণে ক্ষোভ রয়েছে, যার প্রকাশ আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। মণিপুরে দীর্ঘদিন ধরে কি পরিস্থিতি চলছে আমরা জানি। সেখানে এক একটা এলাকা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। পাহাড়ি এলাকার মানুষ উপত্যকায় যেতে পারছেন না, উপত্যকার মানুষ আসতে পারছেন না পাহাড়ি এলাকায়। উত্তর পূর্বের এই রাজ্যগুলো কি অবস্থায় এই মুহূর্তে রয়েছে, আজ সন্ধ্যায় এই বিষয় নিয়ে কথা বলবো। সুবিধা, প্রথমে আপনার কাছেই জানতে চাইবো, আপনি মেঘালয়ের এই যে ঘটনাটা শিলংয়ে যেটা ঘটলো, আপনি কিভাবে দেখছেন? কি কারণে এই ক্ষোভের যে প্রকাশ ঘটলো এবং এটা কতটা চিন্তার বিষয়টি? দেখো, মেঘালয় বা মানে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জায়গাতে এই বহিরাগত বিরোধী একটা মনোভাব বহুকাল ধরেই আছে। আউটসাইডার এর এক একটা, যেমন খাসিরা বলে ধাকার, মানে দে আর আউটসাইডার্স। হ্যাঁ, মিজোরা বলে ভাই, এরকম আসামে তো বহিরাগত কত বছর কথা। তো এই বহিরাগত ভারতের অন্য জায়গা থেকে যাওয়া লোকজনকে ইউ আর ইন্ডিয়ানস, উই আর নট ইন্ডিয়ানস, এই ব্যাপার আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আমি সমীর, আমরা দুজনেই উত্তর পূর্বাঞ্চলের লোক। সমীর নাগাল্যান্ডের ছেলে, আমি ত্রিপুরার লোক। তা আমরা এগুলি দেখতে দেখতে বড় হয়েছি। ওদের রাজনীতিতে যখনই কোনো আঞ্চলিক দল বিশেষ করে কিছু পয়েন্ট, মানে when they want to score a point, সে সরকারের বিরুদ্ধেই হোক, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, তাদের মানে সব থেকে ইজি হুইপিং বয়, বুঝতে পারছো, মানে যাকে চাবুক দিয়ে পেটানো যায়, সে হচ্ছে এই সোকল্ড আউটসাইডার। আর মেঘালয়তে দীর্ঘকাল ধরেই একটা এই স্ট্যান্ড রয়েছে। বিভিন্ন সময় আমার সাংবাদিকতার কেরিয়ারের একেবারে প্রথম থেকে ৮০ সালে যেমন ত্রিপুরাতে আমি রায়ট দেখেছি, সাংবাদিকতা আসার একদম মানে একেবারে প্রথম দিকেই, সেই সময়টা সমীরেরও মনে থাকবে যে মেঘালয় ব্যাপক বাঙালি বিরোধী, মানে মারধর, আক্রমণ ইত্যাদি হয়েছে, যার ফলে একসময় শিলং শহরে বড় বড় মাথা অনেকেই বাঙালি ছিলেন। সেই জায়গাটা অনেক কমে গেছে। এইসব ফ্যামিলি তুমি আজকে দেখবে যে এরা আস্তে ধীরে শিলং থেকে বাড়িঘর বিক্রি করে করে অনেকে কলকাতায় এসে হাজির হয়েছে। যাদের একটু বেশি টাকা পয়সা ছিল তারা অনেকে দিল্লি টিল্লি চলে গেছে। তো শিলংয়ে আমাদের পরিচিত ধরো বিধুভূষণ দত্ত ছিলেন, কংগ্রেসের খুব বড় মাপের নেতা, থিঙ্ক ট্যাঙ্ক চালাতেন। তার ছেলে এখনো থিঙ্ক ট্যাঙ্ক একটা চালায় ওখানে, এশিয়ান কনফারেন্স, কিন্তু ইজ মোর অ্যাক্টিভ আউটসাইড মানে শিলংয়ে তার আছে দপ্তর টপ্তর। তো যাই হোক, যেটা বলার কথা সেটা হচ্ছে যে এটা নতুন কিছু নয়। এই ঘটনা মাঝে মাঝে ইটস এ রেকারিং ফেনোমিনা, এটা মাঝে মাঝেই ঘটে থাকে। যখনই স্থানীয় রাজনীতিতে কোনো টানাপোড়েন দেখা দেয়, তখন এই আউটসাইডার, ঢাকার বাইরের লোক, বহিরাগত এই আক্রমণটা। এইবার আমি যেটা লক্ষ্য করেছি যে এইবার মানে এখানে টার্গেট হয়েছে, এবং সব থেকে বড় কথা, আমি কিছু আমি সোশ্যাল মিডিয়া দিয়ে জাজ করি না, কিন্তু তাও সোশ্যাল মিডিয়া একটা ব্যারোমিটার, এটা বোঝা যায় আজকাল। কেন আজকাল সবাই সোশ্যাল মিডিয়াতে নিজেদের এক্সপ্রেস করে। আমি দেখলাম আসামের বেশ কিছু ছেলে মেয়ে, হ্যাঁ, ইয়াং যারা ব্লগার, ইয়াং যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তারা প্রচন্ড আক্রমণ করছে মেঘালয়কে। তারা বলার চেষ্টা করছে যে আমাদের আসামের ইউটিউবাররা, আমাদের আসামের লোক বা অন্য জায়গার লোক, অন্য রাজ্যের লোক মেঘালয় যায় দেখে তোমাদের ট্যুরিজম ইকোনমি চলে। এটাও ঠিক। এই যে গোলমালগুলি যেটার উল্লেখ তুমি করছো, এটা হওয়ার পরে প্রচুর বুকিং ক্যান্সেল হয়েছে। যেসব ট্যুর অপারেটররা মেঘালয়ের জন্য প্যাকেজ পাঠায়, হ্যাঁ, শিলং, চেরাপুঞ্জি ইত্যাদি, ইটস ভেরি মাচ এ রেগুলার প্যাকেজ নাও, এদের মানে মাথায় হাত একদম। কেন এদের সব ক্যান্সেল করতে হয়েছে, সব ওলট পালট হয়ে গেছে। তো মেঘালয়ের ট্যুরিজম ইজ ওয়ান অফ দ্য মেজর মানে রেভিনিউ আর্নিং ইন্ডাস্ট্রি বলতে পারো। এটা এফেক্টেড হচ্ছে। তো যারা গোলমাল করছে তাদের মাথায় তো এত সব থাকে না। তারা স্থানীয় ছোটখাটো একটা ইস্যু নিয়ে গন্ডগোল লেগেছে, তারা এটাকে করতে গিয়ে। আর এই নেতাজির মূর্তি বা আক্রমণ, এটাও নতুন কিছু নয়।
যেই মণিপুরের ময়রাঙে প্রথম স্বাধীন ভারতের পতাকা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা নেতাজির আইএনএ তুলেছিল এই ময়রাঙে, হ্যাঁ, ক্যাপ্টেন শওকত হোসেন মালিক, আইএনএর সেই ক্যাপ্টেন, সে এই এসে ময়রাঙে, সে 1944-এ ময়রাং দখল করার পর প্রথম স্বাধীন ভারতের পতাকা ব্রিটিশ ভারতে যেখানে উত্তোলন করা হয়, ইট ওয়াজ ময়রাং ইন মণিপুর। সেই জায়গাতে নেতাজির মূর্তিও এই কিছু উগ্র এলিমেন্ট যারা মণিপুরে সক্রিয় তারা ভাঙচুর করেছে এর আগে। এরা অনেক সময় মানে এর মধ্যে দু তিনটে আছে, এক হচ্ছে মানে কিছুটা অ্যান্টি বাঙালি সেন্টিমেন্ট, এই জন্য নেতাজি বা স্বামীজি এরা সবাই, রবীন্দ্রনাথেরও শিলংয়ে কতটা যাতায়াত ছিল, শেষের কবিতা টবিতা তার প্রমাণ। তো এদের মানে খানিকটা অ্যান্টি বাঙালি, খানিকটা অ্যান্টি ইন্ডিয়ান, এই সব পয়েন্ট স্কোর করার জন্য এই জিনিসগুলি করে। খুব যে বুঝে করছে বা খুব প্ল্যান্ড ওয়েতে হচ্ছে তা না, কিন্তু এটা ন্যাচারাল, কেউ একটা হুজুগ লাগিয়ে দিল, এটা করলো। তো এরকমই একটা ব্যাপার। তো প্রথম আমি যে পয়েন্টটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দিস ইজ নাথিং নিউ, এইসব জিনিস আগেও হয়েছে নর্থ ইস্টে, কখনো এখানে হয় কখনো ওখানে হয়, কিন্তু এটা একটা রেকারিং একটা ব্যাপার এবং এটা মাঝে মাঝেই মানে এক্সপ্লোড করে, মাঝে মাঝে সামনে চলে আসে। আর দু নম্বর হচ্ছে যে মেঘালয়ে আমি দেখলাম যে ওই কালো পোশাক টোশাক পরে ওই কেএসইউ, কাশি স্টুডেন্টস ইউনিয়ন, এরা খুব অ্যাগ্রেসিভ মুভমেন্ট বিভিন্ন সময় করেছে। এইবার দেখলাম যে আসামের ইউটিউবার এদের মানে আক্রমণ করছে খুব তীব্র ভাষা, এবং এতে করে আরো মানে যেটাকে বলে যে ওখানে মানে টেম্পারেচারটা বেড়ে গেছে। যে আসামের এই ব্লগারটা ওরা বলছে ইউ আর নাথিং, ইউ অনলি হ্যাভ ন্যাচারাল বিউটি। হ্যাঁ, মানে অসমীয়া ছেলেমেয়েরা হিন্দিতে বকাবকি করছে মেঘালয়ের লোকজনকে যে তোমাদের প্রকৃতি ছাড়া কিছু নেই, এই প্রকৃতি নিয়ে তোমরা তখনই এটাকে নিয়ে ব্যবসা বা মনিটাইজ করতে পারো যখন আমাদের মতো লোকজন ওখানে যায়। এইসব গোলমাল যদি করো আখেরে তোমাদেরই ক্ষতি হবে, লোকজন না গেলে তোমাদের ট্যুরিজম ইকোনমি মুখ থুবড়ে পড়বে। হ্যাঁ, ওখান থেকেও রেসপন্স এসছে। এই মানে আজকাল তো অনেক কনফ্লিক্টই দেখবে যে মাঠে যুদ্ধ যতটা হচ্ছে তার থেকে বেশি যুদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ইট ইজ ওয়ান অফ দ্য নিউ ফ্রন্টিয়ার্স অফ কনফ্লিক্ট। তো যাই হোক, এই জিনিসটা নতুন কিছু নয়, এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এইগুলি এই উগ্র আঞ্চলিক রাজনীতির বহিঃপ্রকাশ, যেগুলি ঘটে মাঝে মাঝে, এবং এটা অনেক সময় খুব উগ্র রূপ ধারণ করে। আবার দেখবে যে এগুলি খুব বেশি দিন সাস্টেইনও করে না, কারণ এখানে একটা ইকোনমিক ব্যাপার আছে। ইকোনমিক ব্যাপার আছে মানে যেমন কাশ্মীরে ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট না গেলে কাশ্মীরের ইকোনমি, এই যে মানে যারা পনি রাইডার, যারা ঘোড়া বা খচ্চর নিয়ে ট্যুরিস্টদের নিয়ে ঘোড়ায় বা হাউস বোট চালায় বা হোটেল চালায়, তার তো মাথায় বাজ পড়ে যদি গন্ডগোলে পেহেলগামের মতো ঘটনা ঘটলে। যে কোনো ক্ষেত্রেই পিস ইজ এ প্রাইমারি রিকোয়ারমেন্ট ফর ট্যুরিজম ইন্ডাস্ট্রি। কেন একটা জায়গা শান্তি না থাকলে, স্বাভাবিক অবস্থা না থাকলে ট্যুরিস্ট যাবে না। তো যেসব জায়গা ট্যুরিজম যার মানে ইকোনমির উপর ডিপেন্ডেন্ট, সেখানে এই ধরনের গন্ডগোল হলে এই কিছু ছেলে বা কিছু এই ধরনের লোক বা কিছু এইসব উগ্র লোকজন এগুলি ঘটায় ঠিকই, কিন্তু ব্যাপক জনসমর্থন তারা কোনো সময় পায় না। ধরো আমরা আসামের আন্দোলন থেকে সাংবাদিকতার কেরিয়ার শুরু করছি, সেই সময় আসামের আন্দোলন ওই প্রবল্যমন্ত ভৃগু ফুকন যার নেতৃত্ব দিয়েছিল, তাদের যা জনভিত্তি ছিল সেটা তো আর আজকে নেই। আজকে এরা হইচই করলে 5টা লোক জগর করতে এদের জান বেরিয়ে যায়। তো মেঘালয় তাই। আমার এটা বক্তব্য যে যখন এই ধরনের বড় সমর্থন যখন পায় না, তখনই এরা এই ভাঙচুর মারপিটের রাজনীতির দিকে যায়। যাদের জনসমর্থন আছে ব্যাপক, তারা এইদিকে যায় না। তো এইগুলি হচ্ছে বাস্তব। যেমন ধরো মানে একটা সময় এরকম ছিল যে নাগা আর্মির লোক ইন্ডিয়ান আর্মির সাথে এনকাউন্টারে মারা গেছে, তার ফিউনারেলে 30-40 হাজার লোক। আমার এখনো মনে আছে মেজর এস হাও, কেন তার বোন আমার ক্লাসমেট ছিল জুলি। হ্যাঁ, মানে সে মারা গেছে ইন্ডিয়ান আর্মির সাথে এনকাউন্টারে, তার প্রসেশনে তার ফিউনারেলে 30-40 হাজার লোক। আবার তার পরে দেখলাম যে কার্গিল যুদ্ধের সময় এক নাগা ক্যাপ্টেন কেংরুজ যখন মারা গেল, তার ফিউনারেলে 30-40-50 হাজার লোক। হ্যাঁ, তো তার মানে কি টাইমস হ্যাভ চেঞ্জ। যে আগে নাগা আর্মির লোকজন যারা নাগা গেরিলা কমান্ডার, তাদের জন্য তাদের ফিউনারেলে যে পরিমাণ লোক হচ্ছিল, এখন ভারতীয় সেনাবাহিনীর নাগা ক্যাপ্টেনের ফিউনারেলে তার থেকে বেশি লোক উপস্থিত হয়েছে। সো টাইমস হ্যাভ চেঞ্জ। হ্যাঁ, ওই গেল রাব যেটা অনেকে তোলে তার কোনো কারণ নেই, কিন্তু এই ব্যাপারগুলি এখনো রয়ে গেছে আনফিনিশড। অনেক ব্যাপার নর্থ ইস্টে রয়ে গেছে, যেমন সব থেকে মেঘালয় তো সেই অর্থে কোনো বড় ইস্যু না,
বা টেরোরিজম সেখানে, কিন্তু যেটা সব থেকে বড় ধরো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল NSCA নাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 97 থেকে তাদের সাথে কথা বলছে, এখন তো সলিউশন হয়নি। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করেছেন হ্যাঁ মোদী সরকার, কিন্তু ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে 2015-তে, হ্যাঁ মোদী সরকার ক্ষমতা এসছে 14-তে, তারপরে 11 বছর অতিবাহিত হয়েছে, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে, ফাইনাল এগ্রিমেন্ট এখনো করা সম্ভব হয়নি, যে কোনো কারণেই হোক। এটা তো আমি বলবো রাষ্ট্রের ব্যর্থতা। তো এই আনফিনিশড অনেক ব্যাপার নর্থ ইস্টে থেকে যাওয়ার ফলে মাঝে মাঝে নর্থ ইস্টে এক্সপ্লোশন হয়। কিন্তু সোফিয়া, আমি খুব জোর গলায় একটা কথা বলতে পারি, আমি ওই টিপিক্যাল মেইন স্ট্রিম ন্যাশনাল ইন্টিগ্রেশন ওই লাইনে কথা বলতে চাই না। ইন্ডিয়া, আই ডোন্ট বিলিভ ইন মেইন স্ট্রিম, যে মেইন স্ট্রিম মানে একটা গঙ্গা নদী আর সব নদী গিয়ে তাতে পড়ছে, এরকম তো না। ইন্ডিয়ায় কোনো মেইন স্ট্রিম এগুলি কাজ করে না। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মেনি স্ট্রিমস, ওকে, নট মেইন স্ট্রিম। এখানে সবাই আছে। আমি আমার বাঙালি অস্তিত্ববোধ নিয়ে গর্ব যেমন করি, আমি ভারতীয় হিসেবে গর্ববোধ করি। কেউ যদি কালকে এসে কোনো তিলকধারী আমাকে বলে যে তুমি ভুল যাও, বাঙালি হোক, গার্লসে সেরাফ হিন্দুস্তান, আই উইল টেল হিম টু গেট আউট। তো এইটা হচ্ছে বাস্তব, যে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মাল্টিপল আইডেন্টিটিস। এই যে বিহারের লোককে তো আমরা বিহারি বানাই। বিহারে এসে ঠাকুর কুর্মি তার কাস্ট আইডেন্টিটি বা কিছু কিছু ক্ষেত্রে রিলিজিয়াস আইডেন্টিটি আজকাল, কিন্তু সে যখন বিহার থেকে বাইরে আসে আমরা বলে ওই যে বিহারি। We make them Bihari. In Bihar, they are not Biharis. They are Thakur, Kurmi, Brahman, whatever is their caste identity. কিছু কিছু ক্ষেত্রে রিলিজিয়াস আইডেন্টিটি, কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিক আইডেন্টিটি। ও পূর্বাইয়া হ্যায় মানে ইস্টার্ন বিহার, ও ফালানা কা হ্যায়, ও মৈথিলি হ্যায়। তো এগুলি অনেক ব্যাপার আছে, মাল্টিপল আইডেন্টিটি। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ মাল্টিপল আইডেন্টিটি। আমাদের এই ডাইভার্সিটি বা বৈচিত্র্য, এটা একটা বাস্তব। এটাকে অস্বীকার যে যারা করে তারা ভুল করে। আর এইসব গোলমাল যেগুলি তৈরি হয়েছে ঐতিহাসিকভাবে, সেগুলি পূর্ণভাবে সমাধান করার ক্ষেত্রে এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। তার জন্য এই ব্যাপারগুলি মাঝে মাঝে হয়। কিন্তু আমি এটা বলার পরও একটা কথা বলবো, যে আমরা 80 সাল বা তার আগে 60-70-এ যারা নাগাল্যান্ড বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চল দেখেছে, মিজোরাম, হ্যাঁ মানে পুরো 60টা শহর MNF এর হাতে চলে গেল, ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলের বাইরে। সেই জায়গাতে আজকে মিজোরামে যারা বিদ্রোহ করেছিল তারা সরকার পর্যন্ত চালিয়েছে। এই জোরাম থাঙ্গা আমাদের খুবই বন্ধু লোক, হ্যাঁ ইন্ডিয়ার বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে, তারপর সে চিফ মিনিস্টার হয়েছে। তো আমরা যদি পার্শ্ববর্তী আমাদের দুটো রাষ্ট্র বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে তুলনা করি, পাকিস্তান কি বাংলাদেশ, একটা অর্ধেক দেশ চলে গেল, 93,000 সৈন্য সারেন্ডার করলো। আজকেও পাকিস্তান কি হবে, বালুচিস্তানে যুদ্ধ হচ্ছে, বালুচরা স্বাধীনতা ঘোষণা করছে, খাইবার পাখতুনওয়াতে গন্ডগোল হচ্ছে, ওরা বলছে আমরা পাঠানরা এখানে, উই আর নট হ্যাপি। আমাদের লোক ইমরান খান, সে 2 বছর জেলে আছে, পাকিস্তানকে সবচেয়ে বড় অনার সে এনে দিয়েছে, ওয়ার্ল্ড কাপ। ইভেন আজাদ কাশ্মীর বলে যেটা নিয়ে পাকিস্তান এতদিন হয়েছে করতো, সেখানেও গোলমাল হচ্ছে। এদিকে মায়ানমারে সিভিল ওয়ার এমন একটা অবস্থায় গেছে যে প্রায় 40% জায়গা মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে, বাকি সব বিভিন্ন রেবেল গ্রুপসদের হাতে। সেই তুলনায় ভারতে, যেখানে একসময় নর্থ ইস্টে এত ব্যাপার ছিল, সেই জায়গা তো আর নেই। তো ইন্ডিয়া উড কম্পেয়ার বেটার দেন অল দিস নেবারিং কান্ট্রিজ। কিন্তু তারপরে এটা বলতেই হয় যে অনেক সমস্যা এখনো অসমাপ্ত বা অমীমাংসিত ভাবে রয়ে গেছে, এবং এতে সরকারেরও একটা, আমরা সরকারকে কোয়েশ্চেন করতেই পারি যে তোমরা 97 থেকে কথা বলছো বিভিন্ন সরকার এই নাগা গ্রুপদের সাথে, এবং তারপরে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে ফেললে। এখন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হওয়ার পর 11 বছর ধরে কোনো হচ্ছে না, সমাধান হচ্ছে না। হ্যাঁ, তো এটা নিয়ে নিশ্চয়ই সরকারের কাছে প্রশ্ন উঠবে যে কে বাত হ্যাঁ ভাই, ইউ আর ফেলড ইন পিস মেকিং। এইগুলি থাকার ফলে আনফিনিশড অনেকগুলি ব্যাপার রয়ে গেছে। এই জন্য এই ধরনের ব্যাপার মাঝে মাঝে মাথা চাড়া দেয়।